সরবরাহ সংকট ছাড়াও ডলারের দাম বৃদ্ধির পেছনে কিছু ব্যাংকের কারসাজি, বলছে বাংলাদেশ ব্যাংক। সঠিক নীতিমালার দাবি ব্যাংকারদের। অতীতে অনেক কিছু নানান ধরনের প্রভাবের কারণে হয়েছে, নানান ধরনের ইন্টারেস্ট গ্রুপের কারণে হয়েছে। আমরা কিন্তু এগুলো চিহ্নিত করেছি এবং ইতিমধ্যে এগুলোর বিরুদ্ধে কিন্তু কিছু ব্যবস্থা বাংলাদেশ ব্যাংক নিয়েছে। ভিনদেশি প্রতারক চক্রের খপ্পরে পোশাক রপ্তানিকারকরা, দেশে আসছে না 20,000 কোটি টাকার বৈদেশিক মুদ্রা। সুইজারল্যান্ডে প্রধান উপদেষ্টার সঙ্গে বিশ্ব নেতাদের সাক্ষাৎ। গণতান্ত্রিক উত্তরণে বাংলাদেশকে সমর্থন দেবে জার্মানি। রাজধানীর প্রবেশ মুখে বেড়েছে ছিনতাই, আতঙ্কে রাজধানীবাসী। আগস্টে ক্ষতিগ্রস্ত থানাগুলোতে নতুন করে তৈরি হচ্ছে অপরাধীর তালিকা। স্বাগত এখন বাজারে। পুরো আয়োজনের সঙ্গে আছে আমরা দুজন, আমি উজ্জ্বল হাফিজ এবং আমি সুমাইয়া রাত্রি। গণতান্ত্রিক উত্তরণে বাংলাদেশকে জার্মানি সমর্থন করবে বলে জানিয়েছেন জার্মান চ্যান্সেলর ওলফ শলস। মঙ্গলবার সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরাম শীর্ষ সম্মেলনের ফাঁকে জার্মান চ্যান্সেলর ওলাফ শলসের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বৈঠকের সময় এমন মন্তব্য করেন। এ সময় প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের সংস্কার এজেন্ডা সম্পর্কে অবহিত করেন। প্রধান উপদেষ্টা বলেন, ঐক্যমত্য তৈরি হওয়ার পর রাজনৈতিক দলগুলো জুলাই মাসের একটি সনদে স্বাক্ষর করবে, যা জুলাই এবং আগস্ট মাসে ছাত্র নেতৃত্বাধীন বিদ্রোহের গণতান্ত্রিক চেতনাকে সমুন্নত রাখবে। এ সময় দুই নেতা জুলাই মাসের বিদ্রোহের কারণ, প্রতিবেশীদের সাথে বাংলাদেশের সম্পর্ক, রোহিঙ্গা সংকট এবং মিয়ানমারের নিরাপত্তা পরিস্থিতি সহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। সম্মেলনের ফাঁকে থাই প্রধানমন্ত্রী পেতং তার্ন সিনাওয়াত্রা, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, পূর্ব তিমোরের রাষ্ট্রপতি রামোস হোর্তা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। এছাড়া ফিনল্যান্ডের রাষ্ট্রপতি আলেকজান্ডার স্টাব ও জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপ্পো গ্রান্ডি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেন। আওয়ামী লীগের 15 বছরে ডলারের দাম বাড়ে 80%-এর বেশি। অপরিকল্পিত অবকাঠামো উন্নয়নের নামে লাখ লাখ কোটি ডলার পাচার, যার প্রভাবে তলানিতে নামে আসে রিজার্ভ। এতে করে কয়েক দফা সমন্বয় করা হয় দাম। ডলারের দাম বৃদ্ধিতে বৃদ্ধি পায় মূল্যস্ফীতি। এরপরও পুনরায় বাজার অস্থিতিশীল হয়ে উঠলে দাম বাড়ায় কেন্দ্রীয় ব্যাংক। তবে এজন্য খোলা বাজারকে দায়ী করা হলেও সরবরাহ কম থাকার কথা বলছে মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানগুলো। আর কারসাজির তথ্য পাওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। আতাউন নিয়নের প্রতিবেদন। করোনা মহামারীতে বিশ্ব থমকে গেলে বৈশ্বিকভাবে অনেকটা কমে যায় আমদানি। এতে রিজার্ভ ছাড়ায় $40 বিলিয়ন বেশি। তবে আওয়ামী লীগের আমলে অপরিকল্পিত অবকাঠামো উন্নয়নে যে বিনিয়োগ হয়েছে তার 28 লাখ কোটি টাকার বেশি পাচার হয়েছে, যার চাপ পড়ে রিজার্ভে। আর সংকট দেখা দেয় ডলারের। ফলে বৈশ্বিক পরিস্থিতির সাথে কমতে থাকে টাকার মান। সময়ের সাথে সাথে সেই দাম সমন্বয় না করায় সংকট আরও বাড়ে। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার সময় প্রতি ডলারের দাম ছিল 67 টাকা। এই দর বেড়ে 2011 সাল পর্যন্ত 69 থেকে 70 টাকার মধ্যে ওঠানামা করে। 2012 সাল থেকে ডলারের দাম এক লাফে 76 টাকায় পৌঁছায়। 2014 সালে হাসিনা সরকারের দ্বিতীয় মেয়াদে ডলার বাজার অস্থিতিশীল হয়ে ওঠে। ব্যাংক থেকে নানা জালিয়াতি করে অবাধে ডলার পাচার শুরু হয়। সরকার বিদেশি ঋণ এনে এই ঘাটতি মেটানোর চেষ্টা করে। পরে টাকার অবমূল্যায়ন করা হয় কয়েক দফা। 2017 সালের অক্টোবরে ডলারের দর ছিল 80 টাকা, যা 2020 সালে 83 ও 2021 সালে হয় 85 টাকা। এরপর 2022 সালে এক লাফে ডলারের দর পৌঁছায় 100 টাকায়। তবে এরপরও থাকে ডলারের চরম সংকট। 2023 সালে খোলা বাজারে ডলার দর 130 টাকা পর্যন্ত উঠে যায়। পরে কেন্দ্রীয় ব্যাংকের সংকোচন নীতির কারণে ডলারের দর কিছুটা কমে আসে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের পরামর্শে ক্রলিং পেগ পদ্ধতি চালু করলে ডলারের দর 120 টাকায় ওঠানামা করে। এই পদ্ধতিতে ডলারের সর্বনিম্ন ও সর্বোচ্চ দাম নির্ধারণ করে দেয় বাংলাদেশ ব্যাংক। তবে গত কয়েক মাস ডলার বাজার স্থিতিশীল থাকলেও আমদানি ও দায় পরিশোধের চাপ বাড়ায় ফের বাড়ে ডলারের দাম। ফলে খোলা বাজারের দর হয় 127 টাকা। তাই ব্যাংকগুলোকে বাজারের সাথে তাল মিলিয়ে বেশি দামে কিনতে হয় ডলার। এ সময় ব্যাংকগুলোকে 125 থেকে 126 টাকা পর্যন্ত দাম দিয়ে ডলার কিনতে দেখা গেছে। ডলারের দাম বৃদ্ধিতে খোলা বাজারকে দায়ী করে ব্যাংকগুলো। তবে সরবরাহ কম থাকায় দাম বেড়ে যাওয়ার কথা জানায় এক্সচেঞ্জ মালিকরা। আমরা সেন্ট্রাল ব্যাংকের থেকে কোনো সহযোগিতা পাই না, কোনো রকম কোনো কারেন্সি পাই না, বা সেন্ট্রাল ব্যাংক আমাদের কাছে নেয়ও না। তো
তো যে রেমিটেন্স যেটা আসে সেটা তো ইলেকট্রনিক বা ভার্চুয়াল মানি, এদের সাথে তো আমাদের কোনো সম্পর্ক নাই। মাঝে মধ্যেই হঠাৎ করে ডলারের দাম বাড়তে দেখা যায়, যার কারণ হিসেবে চাহিদা বেড়ে যাওয়ার কথা বলা হয়ে থাকে। তবে ব্যাংকাররা বলছেন ভিন্ন কথা, সময় অনুযায়ী প্রতিবারই চাহিদা একই থাকে। আসল সমস্যা হচ্ছে সরবরাহে। তারা বলছেন সরবরাহ না বাড়িয়ে ডলার বাজারের অস্থিরতা কমানো সম্ভব নয়। আর সেক্ষেত্রে দেশে ডলার প্রবেশে কোনো বাধা না রেখে বেরিয়ে যাওয়ার ক্ষেত্রে নজরদারি বাড়ানোর পরামর্শ তাদের। এমন পরিস্থিতিতে আইএমএফের পরামর্শে নতুন কলিং পেগ পদ্ধতি চালু করে বাংলাদেশ ব্যাংক। এর ফলে অনেকটা খোলা বাজারে ছেড়ে দেওয়া হয় ব্যাংকের ডলারের দাম। তবে বাজারের সাথে সমন্বয়ে ব্যাংকে প্রতি ডলারের দাম 123 টাকা নির্ধারণ করে দেয় কেন্দ্রীয় ব্যাংক। এতে ডলার কেনা বেচায় নির্দেশনা দেওয়া হয় সর্বোচ্চ 1 টাকা মুনাফার। এদের মধ্যে বাছাই করা যারা নাকি নিয়মিত এদিকে ডলারের দাম নিয়ন্ত্রণে সঠিক নীতিমালার দাবি জানায় ব্যাংকাররা। ডলার নিয়ে বাংলাদেশ ব্যাংক দেখছে বিষয়টা, এবং আমি মনে করি যে বর্তমানে বাংলাদেশ ব্যাংক যে পদক্ষেপগুলো নিয়েছে এগুলো মানে অপ্রভাবিত। অতীতে অনেক কিছু নানান ধরনের প্রভাবের কারণে হয়েছে, নানান ধরনের ইন্টারেস্ট গ্রুপের কারণে হয়েছে। অপরদিকে ডলারের দাম বৃদ্ধিতে কারসাজির কথা জানায় বাংলাদেশ ব্যাংক। অত্যন্ত মর্মাহত হয়ে লক্ষ্য করেছি যে আমাদের এগ্রিগেটররা তারা আসলে এক ধরনের গেম খেলেছে এখানে। তারা সবাই মিলে ডলারের দামটা বাড়িয়ে দিয়েছে এবং কোনো ব্যাংক তাদের সাথে গিয়ে যোগ দিয়েছিল বা ট্রেড করেছিল। তো সেই সব ক্ষেত্রে আমরা কিন্তু এগুলো চিহ্নিত করেছি এবং ইতিমধ্যে এগুলোর বিরুদ্ধে কিন্তু কিছু ব্যবস্থা বাংলাদেশ ব্যাংক নিয়েছে। যদি তারা আবার এরকম মাল প্র্যাকটিস দেখে তাহলে কঠোর জরিমানার বিধান রাখা হয়েছে এবং এই জরিমানার পরিমাণটা অন্য যে কোনো সময় যে জরিমানা তার চাইতে অনেক বেশি হবে। ডলারের দাম বৃদ্ধিতে প্রভাব পড়ে আমদানি ও পণ্য উৎপাদন ব্যয়ে, যার ফলে বেড়ে যায় মূল্যস্ফীতি। এতে বোঝা বাড়ে নিম্ন ও স্বল্প আয়ের মানুষের কাঁধে। তাই এই মুদ্রার দাম সহনীয় রেখে মূল্যস্ফীতি কমানোর পরামর্শ অর্থনীতিবিদদের। আতাউর নিয়ন, এখন, ঢাকা। ভিনদেশি প্রতারক চক্রের খপ্পরে পড়ে 20,000 কোটি টাকার বৈদেশিক মুদ্রা দেশে আনতে পারছে না পোশাক রপ্তানিকারকরা। এজন্য ক্রেতা, শিপিং কোম্পানি ও ফ্রেট ফরওয়ার্ডদের যোগসুযোগকে দায়ী করছেন অর্থ উদ্ধারের রাজস্ব বোর্ড ও বাংলাদেশের ব্যাংকে আবেদন করেছেন চট্টগ্রামের ভুক্তভোগী ব্যবসায়ীরা। এজন্য বাইং এজেন্টকে দায়ী করে উল্টো অর্থ পাচারের ইঙ্গিত দিচ্ছেন। বাকিটা জানাচ্ছেন হাজার শিউলি। পণ্য আমদানি ও রফতানির প্রক্রিয়ায় জড়িত থাকে নানা পক্ষ ও প্রতিষ্ঠান। অনেক সময় সরাসরি যোগাযোগ হয় না, মাঝখানে মধ্যস্থতা করে একজন বাইং এজেন্ট। রফতানি পণ্য বুঝে নিয়ে গন্তব্যস্থলে পৌঁছে দেয় জাহাজ কোম্পানি, আর ডেলিভারি এজেন্ট হিসেবে আমদানিকারকের হাতে সেই পণ্য তুলে দেয় ফ্রেট ফরওয়ার্ডার। এক্ষেত্রে আমদানিকারককে পণ্য ডেলিভারি নেয়ার আগে ব্যাংকে রফতানি পণ্যের মূল্য পরিশোধ সহ সব প্রক্রিয়া শেষ করে শিপিং এজেন্টকে মূল বিএলের কপি জমা দিতে হয়। আইন অনুযায়ী সব কাগজ বুঝে নিয়ে পণ্য ডেলিভারি দেওয়ার দায়িত্ব শিপিং এজেন্ট ও ফ্রেট ফরওয়ার্ডারের। বিজিএমইএ এর অভিযোগ, অনেক সময় মূল বিএল ও ব্যাংকের কাগজপত্র ছাড়াই কপি বিএল দিয়ে পণ্য ডেলিভারি নিয়ে নিচ্ছেন আমদানিকারক, অথচ ওই ক্রেতা ব্যাংকে টাকা পরিশোধ করেনি। এতে রফতানি করেও হাজার হাজার কোটি টাকা দেশে আসছে না পোশাক কারখানার। সম্প্রতি এমন এক জালিয়াতির ঘটনায় যুক্তরাষ্ট্রে $4 লাখ পোশাক রপ্তানি করেও মূল্য পাননি চট্টগ্রামের প্রতিষ্ঠান ম্যালো ফ্যাশন লিমিটেড। এজন্য শিপিং কোম্পানি ও ফরওয়ার্ডারকে দায়ী করে মামলা করেছেন তিনি। তারা অন্যায় করছে, তারা এখানে আইনের বাইরে যে উইদাউট ব্যাংক ডকুমেন্ট মাল আপনার বায়ারকে হ্যান্ডওভার করে ফেলছে। তারা তাদের দোষ স্বীকার না করে উল্টো তারা আমার এগেনস্টে প্রতারণার মামলা করতেছে তারা। তো এই জন্য আমরা এটার প্রতিকার চাই। এটা নিয়ে আমরা বিজিএমই এবং মেট্রোপলিটন চেম্বার একসাথে কাজ করতেছি। সারা দেশে আরও তৈরি পোশাক প্রতিষ্ঠান এমন প্রতারণার শিকার হয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অফ কমার্সের হিসেবে এ ধরনের জালিয়াতির কারণে 20,000 কোটি টাকার সমপরিমাণ রপ্তানি মূল্য দেশে আসেনি। এই টাকা উদ্ধারে বিশেষ ট্রাইব্যুনালে মামলার সাধারণ অনুমতি চেয়ে এনবিআর ও বাংলাদেশ ব্যাংকে চিঠি দিয়েছেন ব্যবসায়ীরা। বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ গাইডলাইনের মধ্যে বলা আছে যে বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের
23 ধারাতে সংক্ষুব্ধ রপ্তানিকারক মামলা করতে পারবে, কিন্তু মামলা করতে গেলে বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিতে হবে। একটা সাধারণ অনুমতি দিয়ে দেন সব গ্রাহকদের জন্য, সব এক্সপার্টদের জন্য, যে কেউ টাকা না পেলে এইসব কেসে আপনি ট্রাইব্যুনাল রপ্তানি আপনার মামলা করতে পারবেন। পোশাক কারখানা ম্যালো ফ্যাশনের এই জালিয়াতির ঘটনায় গত জুন মাসে ত্রিপক্ষীয় সালিশ করে চট্টগ্রাম কাস্টমস হাউজ। স্থগিত হয় ফ্রেট ফরওয়ার্ডার রেজর ফ্রেট সার্ভিসের লাইসেন্স। ওই সময় 3 মাসের মধ্যে রফতানির টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেয় রেজর ফ্রেট। তবে এখন তাদের দাবি রফতানিকারকের অভিযোগ মিথ্যা। এটা অ্যাবসলিউটলি একটা মিথ্যা অভিযোগ যে অরিজিনাল বায়ার যার কাছে মালটা যাওয়ার কথা তার সাথে ইমেলে কনফার্মেশন দিয়েছে যে হ্যাঁ আমরা ডকুমেন্ট সাবমিট করতেছি ব্যাংকে। ঘটনাটা আমরা নিজেরাও জানি না ওনারা কি আসলে পেমেন্ট পেয়ে এই ধরনের কাজ করতেছেন বা বলতেছেন নাকি না পেয়ে এইগুলা বলতেছেন, এটা আমি সঠিক বুঝতে পারতেছি না। এমন ঘটনার দায় নিতে নারাজ শিপিং কোম্পানি ওয়ানলাইনও। তাদের দাবি ক্যারিয়ার হিসেবে তারা শুধু চট্টগ্রাম থেকে পণ্যটি যুক্তরাষ্ট্রের বন্দরে পৌঁছে দিয়েছে। এ ঘটনায় উল্টো রফতানিকারক ফ্রেট ফরওয়ার্ডার ও বাইং এজেন্ট পিনাকলের বিরুদ্ধে মামলা করেছে শিপিং কোম্পানি। ব্যাংক ডকুমেন্ট প্রপারলি এজেন্ট ফরওয়ার্ডার দায় করার কথা, ফরওয়ার্ডার এটা এখন আসলে লিগালি বিচারাধীন আছে। তো আমরাও কেস করেছি, আমরাও সিআইডির কাছে কেস করেছি, এখানে আরো অনেক ঘটনা আছে। তো আমরাও সিআইডি কে কেস করেছি, বাংলাদেশ ব্যাংকে কমপ্লেন করেছি। বিজিএমইএ নেতারা বলছেন এক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষকে পণ্য ডেলিভারি না দিলে বা রফতানি মূল্য দেশে না আসলে সব দায় দায়িত্ব শিপিং কোম্পানির। ফরওয়ার্ডারের আপনার যেই ডিএলএ যে সমস্যা সেটা দেখা যাচ্ছে যে সরাসরি আপনার শিপিং লাইন্সে কোনো রেসপন্সিবিলিটি না নিয়ে ওই মালটা আপনার কাস্টমারকে দিয়ে দিচ্ছে। এইখানে আমরা যেহেতু মাল এক্সপোর্ট করতেছি সেটা হচ্ছে যে শিপিং লাইন্স এস টু টেক দ্য রেসপন্সিবিলিটি উইদাউট নলেজ অফ দি কাস্টমার্স, যারা এক্সপোর্টার্স, এবং ব্যাংকের পারমিশন ছাড়া, এই আপনার অথরিটি ছাড়া এটা সে মাল কীভাবে ডেলিভারি দেয়। নানা পক্ষের এমন পাল্টাপাল্টি অভিযোগ আর মামলায় জালিয়াতি নাকি অর্থ পাচার সেটা নিয়ে বেশ জটিলতা তৈরি হয়েছে। তাই ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন খাত সংশ্লিষ্টরা। হাজিরা শিউলি, এখন চট্টগ্রাম। মাঘের হিমেল হাওয়ায় কাঁপছে উত্তরবঙ্গ, সেই সাথে ঘন কুয়াশায় বিপর্যস্ত জনজীবন। এদিকে শীতজনিত রোগে হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। বিস্তারিত জানাতে চুয়াডাঙ্গা থেকে যুক্ত আছেন সহকর্মী অনিক চক্রবর্তী ও সৈয়দপুর থেকে যুক্ত আছেন আমিরুল বাপ্পি। শুরুতেই যাচ্ছি বাপ্পির কাছে। বাপ্পি, জানাবেন এখন জেলায় আবহাওয়ার তাপমাত্রা কত আর জনজীবনে কি পরিস্থিতি? উজ্জ্বল, 7টার সংবাদে যখন যুক্ত হয়েছিলাম তখন যে পরিমাণ কুয়াশা ছিল, এখন 1 ঘন্টা পরে আরও কুয়াশার যে ঘনত্ব সেটি বেড়েছে। যদিও আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী তাপমাত্রার যে পারদ সেটি ততটা নামেনি। রংপুরে 13 ডিগ্রি, দিনাজপুরে 12.8 ডিগ্রি, পঞ্চগড়ে 11.5 ডিগ্রি, নীলফামারীতে 12.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আজকে সকাল 6টার তথ্য অনুযায়ী। কিন্তু এই যে মাঘের যে হিমেল হাওয়া, এই হিমেল হাওয়ার কারণে আসলে যে ভোগান্তি সেটি বেড়েছে। কিন্তু তারপরও শ্রমজীবী মানুষ যারা ঘর থেকে বের হয়েছেন পেটের দায়ে, তারা তাদের কাজ করে যাচ্ছেন। আপনি নিশ্চয়ই ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছেন যে সৈয়দপুরে একটি বড় শুটকি আড়ত আছে। ইতোমধ্যেই সেই শুটকি আড়তের শ্রমিকেরা তাদের কাজ শুরু করে দিয়েছেন এবং তারা আগুন জ্বালিয়ে এখন শীত নিবারণের চেষ্টা করছেন। এবং এই যে কুয়াশার কথা যেটি বলছিলাম সেটি এতই ঘন যে রীতিমতো ঝিরিঝিরি বৃষ্টির মতো কুয়াশা পড়ছে এবং মানুষের শরীর ভিজে যাচ্ছে। বিশেষ করে যারা মোটর সাইকেলে আছেন তাদের কষ্টটা অনেক বেশি। এছাড়া ঘন কুয়াশার কারণে যে দূরপাল্লার যানবাহনগুলো, বিশেষ করে যাত্রীবাহী যেসব পরিবহন আছে, তাদের কষ্টটা অনেক বেশি, তাদের ঝুঁকিটা অনেক বেশি। আমি কয়েকজন বাস চালকের সাথে কথা বলছিলাম একটু আগে। তারা জানাচ্ছেন যে দূর থেকে আসতে তাদের আসলে অনেক কষ্ট হয়েছে, অনেক ঝুঁকি নিয়ে তারা সময়ের থেকেও অনেক বেশি সময় নিয়ে তারা গাড়ি চালিয়ে যাতে যাত্রীদেরকে নিরাপদে পৌঁছে দিতে পারেন, এই জন্য তারা সবসময় সচেষ্ট আছেন, এরকমটি আমাদের বলছেন। এবং শীত নিবারণের চেষ্টার যে ত্রুটি আসলে যারা বাইরে বের হয়েছেন তারা কোনোভাবেই রাখছেন না, যেভাবে পারছেন। এর মধ্যে আমরা দেখেছি যে স্কুল কলেজ যেহেতু খোলা রয়েছে, শিক্ষার্থীরা যার যার স্কুল কলেজের উদ্দেশ্যে গিয়েছে। এখানে ইপিজেড সহ বেশ কয়েকটি বড় প্রতিষ্ঠান আছে, কলকারখানা আছে, সেই প্রতিষ্ঠানের শ্রমিকেরা
তারা ইতোমধ্যেই তাদের গন্তব্যস্থলে চলে গেছে এবং এখনো পর্যন্ত যারা অল্প কিছু দূরের যারা অফিস যাত্রী আছে তারাও আমি দেখেছি যে বের হয়ে গেছে। সব মিলিয়ে জনজীবনে কষ্ট থাকলেও জীবন থেমে নেই, জীবন আসলে তার নিজের গতিতেই চলছে, কারণ যেহেতু আজকে একটি ওয়ার্কিং ডে, সুতরাং সবাই আসলে যার যার কর্মস্থলের দিকে চলে গেছে সময় মতো। এবং আমি দেখতে পেয়েছি যে শীত নিবারণের জন্য পর্যাপ্ত চেষ্টা করছেন এখানকার লোকজন, এবং আমরা গত মাসেই আসলে দেখেছি যে সরকারিভাবে এবং বেসরকারিভাবে যেসব শীতবস্ত্র বিতরণ করা হয় প্রত্যেক বছর সেগুলো ইতিমধ্যেই দেয়া হয়ে গেছে। এবং মানুষজনের এই বছর তেমন কোনো অভিযোগ নেই। এই বছর অবশ্য শীতটাও একটু কম আছে অন্যান্য বছরের তুলনায়, এবং মানুষজনের এখন পর্যন্ত যা আছে তা বলছেন যে ঠিকঠাকই আছে। তো উজ্জ্বল হাফিজ, এই ছিল আমার কাছে শীত নিয়ে সৈয়দপুর থেকে সবশেষ অবস্থা। এবার যাব চুয়াডাঙ্গায়, সেখানে রয়েছেন অনেক চক্রবর্তী। অনেক জানাবেন হাসপাতালগুলোতে রোগীদের সেবায় কী কী কার্যক্রম গ্রহণ করা হয়েছে? উজ্জ্বল, আসলে চুয়াডাঙ্গার শীতের যে পরিস্থিতি সেটি কিন্তু প্রতি বছরই আসলে খারাপ অবস্থা থাকে। এবছরই শুরু থেকেই কিন্তু শীত দুর্ভোগ বয়ে এনেছে চুয়াডাঙ্গাতে। হাসপাতালের অবস্থা যদি বলি, হাসপাতালের বর্তমান চিত্র আসলে বেডে তো রোগী জায়গা না পেয়ে মেঝেতে আসলে চিকিৎসা নিচ্ছেন। আর চুয়াডাঙ্গার আবহাওয়া অফিস চুয়াডাঙ্গার তাপমাত্রা রেকর্ড করেছে 12.7 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ গত কয়েকদিনের যে তাপমাত্রা রেকর্ড সেখান থেকে কিছুটা তাপমাত্রা বাড়লেও শীতের যে অনুভব সেটি কিন্তু আসলে কমেনি, দুর্ভোগ অনেকটাই বেড়েছে। হাসপাতালে আমি সকাল থেকে এসে খোঁজ নিয়েছি যে হাসপাতালে যারা ভর্তি হচ্ছে শীতজনিত রোগ নিয়ে তারা কিন্তু নানা কষ্টে রয়েছে। বিশেষ করে বেড না পেয়ে তারা মেঝেতে চিকিৎসা নিচ্ছেন। বিশেষ করে রোগীদের সাথে যারা অভিভাবকরা আসছে, পরিবারের স্বজনরা আসছে, তারাও কিন্তু দুর্ভোগে পড়েছে। পাশাপাশি হাসপাতাল থেকে যে তথ্য পেয়েছি যে এই চলতি মৌসুমে এখন পর্যন্ত কিন্তু হাসপাতালের তথ্য মধ্যে 3 জন শিশু আসলে শীতজনিত রোগ নিয়ে মারা গেছে। হাসপাতালের তথ্যের বাইরেও কিন্তু আমাদের কাছে খোঁজ আছে যে বেশ কিছু জায়গায়, বেশ কিছু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ক্লিনিকেও শীতজনিত রোগ নিয়ে শিশু এবং বয়স্ক রোগীর মৃত্যু ঘটেছে। পাশাপাশি গত এক সপ্তাহের তথ্য যদি বলি, গত এক সপ্তাহে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে 213 জন শিশু শীতজনিত রোগ নিয়ে ভর্তি হয়েছে। এসব ভর্তি রোগীর শিশুর মধ্যে কিন্তু নিউমোনিয়া, ডায়রিয়া রোগীর সংখ্যা বেশি। এছাড়া বহির্বিভাগে প্রতিদিনই 5 থেকে 700 রোগী চিকিৎসা নিচ্ছেন। পাশাপাশি হাসপাতালের পক্ষ থেকে জানানো হচ্ছে শীতের এই সময় শিশুদের প্রতি বাড়তি নজর দেওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। এই সময়টাতে আসলে শিশু এবং বয়স্করাই যেহেতু বেশি আক্রান্ত হয়, সুতরাং এই সময় শিশু এবং বয়স্কদের প্রতি বাড়তি নজর দেওয়ার পরামর্শ চিকিৎসকদের। পাশাপাশি একটা বিষয় জানিয়ে রাখি, আমার সাথে সিভিল সার্জনের কথা হচ্ছিল। সিভিল সার্জনের পাশাপাশি আমার সাথে হাসপাতালের যে তত্ত্বাবধায়ক আছে তার সাথেও কথা হচ্ছিল। এই দুইজনের মতে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চিকিৎসা সেবা খুবই ভালো, কিন্তু তাদের তথ্য মতে কিন্তু বাস্তব চিত্র পুরোটাই ভিন্ন। কারণ আমি দেখেছি যে চিকিৎসা না পেয়ে, বেড না পেয়ে আসলে যারা ভর্তি হচ্ছেন রোগীরা, তারা আসলে দুর্ভোগটাই পোয়াচ্ছেন বেশি। পাশাপাশি বেড তো একেবারে পাচ্ছেন না, ওষুধের কিন্তু সংকট রয়েছে, যার কারণে কিন্তু হাসপাতালের বাইরে থেকে যে ওষুধের ফার্মেসি গুলো আছে সেখান থেকে তাদের ওষুধ কিনতে হচ্ছে। একটা বিষয় জানিয়ে রাখি, আমার সাথে এই হাসপাতালে যিনি আবাসিক মেডিকেল অফিসার আছে তার কথা হয়েছিল। তিনি বলছেন যে ওষুধগুলো বা স্যালাইনগুলো সংকট রয়েছে, সেই সংকটগুলো অতি দ্রুত কেটে যাবে। চাহিদাপত্র পাঠানো হচ্ছে, এই ওষুধ বা স্যালাইন চলে আসলে এই সংকটগুলো কেটে যাবে। তো হাসপাতাল পরিস্থিতি শীতের এই সময় নিয়ে আমার কাছে চুয়াডাঙ্গা থেকে এই ছিল। উজ্জ্বল। চুয়াডাঙ্গা ও সৈয়দপুর থেকে শীত পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। এবার রাজধানীর ছিনতাই আতঙ্কের খবর। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়লেও ছিনতাই আতঙ্কে রাজধানীর প্রবেশমুখগুলো। বিভিন্ন হাউজিং এলাকায় জবুথবু বাসিন্দারা কেউ পুলিশের বিরুদ্ধে ছিনতাইয়ের ঘটনা ভিন্ন খাতে নেওয়ার অভিযোগ করলেও পুলিশ বলছে জিরো টলারেন্স নীতিতে চলছে অপরাধ দমন। আগের চেয়ে কয়েক গুণ বেড়েছে আটক। রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে আব্দুল লতিফের ক্যামেরায় আরও জানাচ্ছেন তানসিম শাফিন। দুইটা বড় বড় চাপাটি, এরকম বড় বড় চাপাটি আমার রিক্সার সামনে এরকম ধরছে, আমার দুই সাইডে ধরছে, ধইরা পরে তোর কাছে যা আছে দে। যেরকম হরিণ পেলে বাঘে ধরে, আরে দেখলাম ওই কোনা চাপাইয়া আর ধরলো, ধরে আরে
মানে কোপ দিছে, হাতে একটা কোপ দিছে। আমার ক্যামেরা ধরে নেবে, পরে এই দিন ঘরে ঘুমাইতে না, পরে শেষ। আগে থেকেই অপরাধপ্রবণ রাজধানীর বিভিন্ন এলাকায় নিরাপত্তা আরও নাজুক হয়ে পড়ে আগস্টের পর। আইনশৃঙ্খলা বাহিনী পুরোপুরি সক্রিয় হলেও আতঙ্ক কাটছে না জনমনে, ভয়ে জবুথবু বাসিন্দারা। আজকে ধরে কালকা হিসাব পরে, এখন আমরা যদি দেখিও তাদের যদি চিনিও বলুন যে আমার জানা নিরাপত্তা কি আছে। আমি একবারে আমার বাসার সামনে এই মুহূর্তে 3 জন, তাদের হাতে ছিল এরকম চাপাটি, তারপরে ছুরি, এগুলো এসেই কপ দেওয়ার একটা অ্যাক্টিং করে। একজন মহিলা 2টা আমার কাছে আছে, সবাই সামনে গিয়ে আমি চিন্তা করতেছি, আমি গেলে কিছু হবে না, আপনি ভয় পান না, প্রতিদিন এরকম করে। এই ভুক্তভোগী দাবি করেন ছিনতাইয়ের শিকার হয়ে থানায় গেলেও পুলিশের পরামর্শে ফোন হারিয়ে যাওয়ার ডায়েরি করেছেন শেষমেশ। ভয়তে যে যার মধ্যে সাঁটার নামায়া যে যার মধ্যে বাড়তেছে, মানে একটা মানুষকে চিন্তা করে এটা ধরছে, এমন নাকি আমরা একটু হেল্প করি, একটু দৌড়িয়ে যাই, তা না, ওদের ভয়তে সবাই পালাতেছে। চিন্তা নেওয়া যাবে না, এটা আপনার সিট হারিয়ে গেছে এই উল্লেখ করে আপনার একটা জিডি নিব আমরা, মানে হারানোর উদ্দেশ্য করে। সাধারণ পথচারী থেকে রিক্সা চালক কিংবা ব্যবসা প্রতিষ্ঠান কিছুই রেহাই পাচ্ছে না ছিনতাই ও কিশোর গ্যাং দৌড়াতে। সামুরা না কি বলে ওটি নিয়ে যাতে দর থেকে থাবাইয়া মোবাইলটা নিয়ে গেছে, সামনে দিয়ে আরেকটা নিচ্ছে, নিতেই গেছে কারা। আমার সামনে আমাদের সামুরা নিয়ে দাঁড়াইছে আর আমি রোডের মাঝখানে উঠে গেছি, আর তো আমার কোপ দিতে লইছে, পরে আমি এই সাইড যাই পেয়ে গেছি। ভুক্তভোগীদের তথ্য বিশ্লেষণে দেখা যায় সদরঘাট থেকে গাবতলী বেড়িবাঁধ, রায়ের বাজার, মোহাম্মদপুরের বিভিন্ন হাউজিং এলাকা, উত্তরা, সায়দাবাদ সহ ঢাকার প্রবেশমুখগুলোতে ছিনতাইয়ের ঘটনা বেড়েছে। সন্ধ্যা নামার পর অনিরাপদ হয়ে পড়ে অলিগলিও। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান বাড়লেও পুরোপুরি কমছে না ছিনতাইকারীদের দৌরাত্ম্য। সূর্য ডোবার পরপর মোহাম্মদপুরের নবীনগর, আদাবর, কাটাসুরের মতো রাজধানীর বিভিন্ন সড়ক ঢেকে যায় ভয়ের চাদরে। ভুক্তভোগীরা জানান বেশিরভাগ ক্ষেত্রেই সড়কের জনশূন্য আলোহীন জায়গায় ঘাপটি মেরে থাকে ছিনতাইকারী চক্র, যারা সুযোগ বুঝে ঝাঁপিয়ে পড়ে শিকারী পশুর মতোই। 2 পাশ থেকে 7-8টা ছেলে আসলো, আইসা আমাদের পুরো অটো আটকায় দিয়ে আমি প্লাস হচ্ছে আমাদের সাথে যারা ছিল কে বা কারা লোকটারে শারীরিক আঘাত করে তার টাকা পয়সা লয়ে গেছে, মোবাইলটা নিতে পারে নাই। এই রাস্তাটা অনেক অন্ধকার থাকে, নীরব থাকে, এই জন্য আমরা খুব সতর্কতার সাথে ভয়ে চলাচল করতে হয়, এই জন্য আমরা এগুলো থেকে মুক্তি চাই। ফোনটা পকেট দিয়ে বাইর করে রিসিভ করে নাম্বারটা দেখতেছি কার, এর ভিতরে আমার হাতে ফোনটা থাবা দিয়ে নিয়ে গেছে। ছিনতাই সহ সব রকম অপরাধ দমনে পুলিশের তৎপরতা বেড়েছে কয়েক গুণ, মামলাও রুজু হয়েছে বেশি। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান আগস্টে সন্ত্রাসীদের অনেক নথিপত্র ক্ষতিগ্রস্ত হলেও নতুন করে তালিকা তৈরি হচ্ছে। অপরাধ দমনে জিরো টলারেন্স নীতিতে চলছে পুলিশ। অপরাধের তালিকা যেগুলো চার্ট ছিল সেগুলো তো পুরায় গেছিল, আপনার 5 আগস্টে থানা পুরায় দেওয়া হয়েছে, লুটপাট হয়েছে, কিছুই নাই। আমরা পরবর্তীতে আবার অপরাধের তালিকা সংগ্রহ করেছি, আমাদের আছে, ডাটাবেজ আছে, আমরা তাদের গ্রেপ্তারের জন্য সচেষ্ট আছি। অভিযোগের বাইরেও নিয়মিত পুলিশি অভিযানে আটক বেড়েছে। শুধু ডিসেম্বরেই ডিএমপিতে 564 ছিনতাইকারী আটক করা হয়। সাজা নিশ্চিতে মামলা হচ্ছে দ্রুত বিচার আইনে। ডিএমপির মুখপাত্র জানান 50টি থানার পাশাপাশি অপরাধ দমনে ঢাকার 52টি পুলিশ ফাঁড়িও পুরোপুরি সক্রিয়। কোনো পুলিশ অভিযোগ গ্রহণ করতে না চাইলে বা ভিন্ন খাতে নিতে চাইলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর কথাও জানান তিনি। চেকপোস্টে স্থাপন করা, টহল কার্যক্রম বৃদ্ধি করা, গোয়েন্দা নজরদারি বাড়ানো, এসব আমরা প্রতিনিয়ত করছি। এর বাইরে কোনো একটা ঘটনা সংঘটিত হওয়ার পরে আমরা সেই ঘটনায় যারা জড়িত তাদেরকে ধরে আইনের আওতায় নিয়ে আসা। এর বাইরে যদি কেউ থানায় গিয়ে উপযুক্ত তার যে যথাযথ সেবা প্রক্রিয়াটা না পান, তাহলে সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা, যে সংশ্লিষ্ট জোনাল অফিসগুলো আছে, ডিসি অফিসগুলো আছে, তাদের কাছেও অবহিত করতে পারে। পুলিশ জানায় ঢাকায় ছিনতাইকারীদের অধিকাংশই ভাসমান জনগোষ্ঠীর। এদের পুনর্বাসন ছাড়া অপরাধ পুরোপুরি নিয়ন্ত্রণ বড় চ্যালেঞ্জ। তানজিম শাফিন, এখন, ঢাকা। নেত্রকোনার স্থানীয় বাজারে সবজির সরবরাহ বাড়ায় কমেছে সবজির দাম। ব্যবসায়ীরা বলছেন সর্বনিম্ন দামের বাজার যাচ্ছে এখন। এ নিয়ে নেত্রকোনার মেচুয়া বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিফাত আহমেদ রাসেল। রাসেল, কোন সবজি কত দামে বিক্রি হচ্ছে জানাবেন? রাত্রি আপনি যেমনটা বললেন, আসলে নেত্রকোনায় এই শীত প্রচুর সবজির উৎপাদন হয়, সেই সবজির বাজার কিন্তু এখন যাচ্ছে। আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছিলাম, তারা যেমনটা জানিয়েছেন যে এখন ভরা মৌসুম থাকায় কিন্তু সবজির সবচেয়ে সর্বনিম্ন দাম কিন্তু এখন যাচ্ছে। আজকের বাজার দরের কথা যদি বলি, আজকের বাজারে কিন্তু শীতকালীন যে সবজিগুলো রয়েছে, বিশেষ করে টমেটো বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকার মধ্যে, আলু বিক্রি হচ্ছে
হচ্ছে 25 থেকে 30 টাকার মধ্যে, শিম বিক্রি হচ্ছে 15 থেকে 20 টাকার মধ্যে, এছাড়াও বেগুন কিন্তু বিক্রি হচ্ছে 15 থেকে 10 টাকার মধ্যে। এছাড়াও অন্যান্য যে সবজিগুলো রয়েছে, বিশেষ করে ফুলকপি, বাঁধাকপি, সেই সবজিগুলো কিন্তু 15 থেকে 20 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এছাড়াও করলা বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকার মধ্যে। আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছিলাম, তারা যেমনটা জানিয়েছেন এখন কিন্তু বিশেষ করে সদর উপজেলা সহ আশপাশের যে হাওর বিস্তৃত যে উপজেলাগুলো রয়েছে, সেই উপজেলাগুলো থেকে কিন্তু নেত্রকোনার যে এই নিছু বাজার রয়েছে, যেটি আসলে সবজির জন্য সবচেয়ে বড় একটি পাইকারি বাজার, সেই বাজারে কিন্তু ব্যবসায়ীরা সবজি নিয়ে আসছেন এবং এর ফলে কিন্তু অন্যান্য স্থান থেকে যে সবজিগুলো আসে, দেশের অন্যান্য স্থান থেকে, সেই সবজিগুলো কিন্তু এখন আর সরবরাহ করা হচ্ছে না। অর্থাৎ স্থানীয়ভাবে উৎপাদিত সবজিতেই কিন্তু জেলার যে চাহিদা রয়েছে, সেই চাহিদা কিন্তু এখন পূরণ করা হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন যে আগামী 1 থেকে 1.5 মাস কিন্তু এই যে উৎপাদিত সবজিগুলো রয়েছে, সেই সবজি দিয়েই কিন্তু জেলার যে বাজারগুলো রয়েছে, সেইগুলো আসলে চাহিদা মেটানো যাবে। তবে দাম কিছুটা কম থাকে, কিন্তু যারা কৃষক রয়েছেন তারা কিন্তু কিছুটা হতাশ রয়েছেন। তো এই ছিল আসলে আমার কাছে নেত্রকোনা থেকে সবজি বাজারের সর্বশেষ রাত্রে। নেত্রকোনার সবজি বাজার থেকে যুক্ত ছিলেন রিফাত আহমেদ রাসেল। তীব্র শীতেও পটুয়াখালীর কলাপাড়ায় পাইকারি মাছ বাজার জমে উঠেছে। সামুদ্রিক ও নদ নদীর মাছের সরবরাহ কিছুটা কম থাকলেও দাম অপরিবর্তিত রয়েছে। এ নিয়ে আরও জানাতে কলাপাড়ার নাচনাপাড়া পাইকারি মাছ বাজার থেকে যুক্ত হচ্ছেন জসিম পারভেজ। জসিম, বাজারে সামুদ্রিক মাছের দাম কেমন, এ নিয়ে বিক্রেতারা কি বলছেন? রাত্রি আপনি জানেন যে সমুদ্র উপকূলীয় অঞ্চলে এখানকার জেলে মাঝিমালা যারা রয়েছেন, তারা কিন্তু শীত উপেক্ষা করেও জীবন জীবিকার তাগিদে তারা সমুদ্র এবং নদ নদী এবং পুকুর ঘের জলাশয়ে মাছ শিকার করে বেচা বিক্রি করে জীবিকা নির্বাহ করছে। তো এখানকার যে ব্যবসায়ীরা বলছেন, এখন শীত মৌসুমে কিন্তু সমুদ্র এবং নদ নদীতে এবং জলাশয়ে মাছের বিচরণ কম থাকে, সে কারণে মাছের সরবরাহ কম থাকে। তবে মাছের যতটুকু সরবরাহ রয়েছে চাহিদার তুলনায় কম থাকলেও মাছের দাম কিছুটা বেড়েছে এবং অপরিবর্তিত অবস্থায় আজ আমরা পাইকারি মাছ বাজার নাচনাপাড়ায় এসে দেখেছি এখানে 1 কেজি যে ওজনের যে ইলিশ, সামুদ্রিক ইলিশ, তা বেচা বিক্রি হচ্ছে প্রতি কেজি 1600 থেকে 1700 টাকা। এছাড়া যে 800 থেকে 900 গ্রাম ওজনের যে ইলিশ, তা আজ বেচা বিক্রি হচ্ছে 1200 থেকে 1400 টাকা প্রতি কেজি, এবং 500 গ্রাম থেকে 700 গ্রাম যে ওজনের যে ইলিশ, তা আজ বেচা বিক্রি হচ্ছে 800 টাকা প্রতি কেজি। এছাড়া যে পুকুর ঘেরে যে রুই কাতল প্রতি কেজি বিক্রি হয়েছে আজ 200 থেকে 230 টাকা প্রতি কেজি, এবং নদীর যে ফাইসা মাছ সেটি আজ বেচে বিক্রি হচ্ছে 220 টাকা প্রতি কেজি, এবং সিলভার কার্প মাছ বিক্রি হয়েছে 150 থেকে 190 টাকা প্রতি কেজি। এছাড়া যে কোরাল মাছ রয়েছে, চাষ কোরাল এবং নদীর কোরাল রয়েছে, সেগুলো এখানে বিক্রি হচ্ছে 600 থেকে 700 টাকা প্রতি কেজি। এছাড়া যে নদ নদীর যে পোয়া এবং সামুদ্রিক পোয়া রয়েছে, সেগুলো বিক্রি হচ্ছে 600 টাকা প্রতি কেজি। তেলাপিয়া বিক্রি হচ্ছে 160 টাকা কেজি, এবং পাঙ্গাস মাছ বিক্রি হয়েছে 150 টাকা কেজি, এবং চিংড়ি প্রকার ভেদে প্রতি কেজি বিক্রি হয়েছে 550 থেকে 600 টাকা প্রতি কেজি। তো আপনাকে জানিয়ে রাখি যে এখানকার যে ব্যবসায়ী রয়েছে, তারা এই বাজারে এসে এখান থেকে মাছ পাইকারি দরে ক্রয় করে তারা বিভাগীয় শহর এবং ঢাকা সহ বিভিন্ন অঞ্চলে পাইকারি এখানে এসে মাছ ক্রয় করে তারা আবার স্ব হাট বাজারে আরো 100 থেকে 200 টাকা বেশি দরে বেচা বিক্রি করছে বলে এমনটি আমরা জানতে পেরেছি। তো এখানকার জেলেদের সঙ্গে আমরা কথা বলেছি যে এখন শীত মৌসুমে মাছের সরবরাহ কিছুটা কম রয়েছে, তবে মাছের দাম নাগালের মধ্যেই রয়েছে। তো এক কথা বলা যায় যে উপকূলীয় অঞ্চলে মাছের যে সরবরাহ যেমনটা রয়েছে, দামটাও অপরিবর্তিত অবস্থায় এখানে বেচা বিক্রি হচ্ছে। যত দিন গড়াবে ততই মাছের সংখ্যা কমবে এবং দাম আরো বাড়বে বলে এমনটি শঙ্কা প্রকাশ করেছেন এখানকার জেলেরা। এই ছিল আমার কাছে সবশেষ রাত্রি। চাঁদপুর পৌরসভার ময়লার ভাগাড়ে পুরনো বর্জ্যের বিষাক্ত ধোঁয়ায় নাকাল জনজীবন। বিকেল থেকে ছড়াতে থাকে ধোঁয়ার তীব্রতা বৃদ্ধি পায় রাতের বেলা। এতে শ্বাসকষ্টজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন স্থানীয়রা। চিকিৎসকরা বলছেন এই পরিবেশে বৃদ্ধি পাচ্ছে দীর্ঘমেয়াদী স্বাস্থ্য ঝুঁকির শঙ্কা। আধুনিক ডাম্পিং স্টেশন তৈরির পরিকল্পনার কথা জানিয়েছে জেলা প্রশাসক তালহা জুবায়েরের প্রতিবেদন। শহরের স্বর্ণখোলা এলাকায় পৌরসভার ময়লার বাগারে বিকেল থেকে শুরু হয় বর্জ্য পোড়ানোর কাজ। বিষাক্ত ধোঁয়ায় ভারী হয়ে ওঠে চারপাশের পরিবেশ। নিঃশ্বাস নিতে দুর্ভোগ পোহাতে হয় এলাকার জনসাধারণের।
মরিয়ম আক্তার শহরের স্বর্ণখোলা এলাকার একজন গৃহবধূ। বিষাক্ত এই ধোঁয়ার কারণে শ্বাসকষ্টে ভুগছে তার 1.5 বছর বয়সী শিশুসহ পরিবারের সদস্যরা। বাবুর ঠান্ডা, তারপর বাবুর নিঃশ্বাস নিতে কষ্ট হয়, প্রায় সময় বাচ্চাকে নেবুলাইজেশন দেওয়া লাগে। তারপর যেমন ডাক্তারের কাছে নিয়ে গেছি, ডাক্তার বাবুকে চোখের ড্রপ দিয়েছে, তারপর নাকের ড্রপ দিছে, তারপর বলছে যে পরিবেশের জন্য এই সমস্যাগুলো হচ্ছে, বাচ্চার প্রচন্ড কাশ ঠান্ডা লেগেই থাকে। এখন শ্বাসকষ্ট হয়ে গেছে ধুমার কারণে, যে এই সমস্ত ধুমা যে ময়লা ছোলা ফালাইয়া যে এখন আমার নতুন কে যেরকম হয়েছে, আমি একদম বাসায় চলতেই পারি না, আমার সারাক্ষণ ইনহালার দেওয়ান লাগে। স্বর্ণখোলা ব্যাংক কলোনি বাস স্ট্যান্ড নাজিরপাড়া সহ আশপাশের এলাকার মানুষ ভুগছে একই সমস্যায়। প্রতিনিয়ত বৃদ্ধি পাওয়া এই দূষিত ধোঁয়ায় বিপর্যস্ত জনজীবন। এটা আপনারা দেখতেছেন, এটা আসলে কুয়াশা না, এটা হলো ধোঁয়া। এই ধোঁয়ার কারণে আমাদের চোখ মুখ নাক সবকিছু জ্বলে, আমাদের পড়াশোনায় বসতে আমাদের ধোঁয়ার জন্য অনেক প্রবলেম হয়। বাসা বাড়িতে কোনো লোক নাই, এই 2 মাস থাকে 1 মাস থাকে থাকি আবার যাই গিয়া, কোনো থাকতে পারে না এই এলাকার ভিতরে। স্কুলে মাদ্রাসা পড়ালেখা করে এগোদের ক্ষতি হইতেছে, এলাকার মানুষের ক্ষতি হইতেছে। আমরা ওষুধ নিতে আসছি, এইটা ধোঁয়ার কারণে আমাদের শ্বাসকষ্ট হয়ে গেছে। পরিকল্পিত একটা ময়লা ফেলানোর একটা ব্যবস্থা করা দরকার, পরিকল্পিত এটা রিসাইকেল করা দরকার, এটাই আমার দাবি। বিষাক্ত এই ধোঁয়ায় দীর্ঘমেয়াদী স্বাস্থ্য ঝুঁকির কথা বলছেন চিকিৎসকরা। অন্যদিকে জনস্বাস্থ্যের ঝুঁকি এড়াতে দ্রুত আধুনিক ডাম্পিং স্টেশন তৈরির আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। বয়স্ক এবং বাচ্চা মানুষরা এই ধরনের এক্সপোজারের ঝুঁকিতে বেশি থাকে, তাদের লাংস থাকে দুর্বল, তাদের ইমিউন মেকানিজম থাকে দুর্বল, তাদের নিজস্ব বডির যে ডিফেন্স মেকানিজম সেটা কাজ করতে পারে না, যার কারণে তাদের পরবর্তীতে নিউমোনাইটিস, নিউমোকোনিয়াসিস ইত্যাদি নানা ধরনের রোগ হতে পারে। ডাম্পিং স্টেশনটাকে আমরা শহর থেকে আরেকটু দূরে, যেখানে জনমানব বসতি একটু কম আছে, সেইখানে এটাকে স্থানান্তর করার জন্য। পরিবেশ দূষণ যেটা হচ্ছে এখানে, সেই দূষণটা শহরের মাঝখানে না হয়ে যদি একটু গ্রামের দিকে আমরা নিয়ে যেতে পারি, তাহলে হয়তো আমাদের কাছে অভিযোগটা কম আসবে আর কি। আমরা পৌরসভা কাজ করছি এটা নিয়ে, আমরা খুব দ্রুত সময়ের মধ্যেই এই ডাম্পিং স্টেশনটা স্থানান্তরের জন্য আমরা উদ্যোগ গ্রহণ করব। দ্রুত জনবহুল এলাকা থেকে ময়লার বাগার সরিয়ে আধুনিক ডাম্পিং স্টেশন তৈরির দাবি স্থানীয়দের। তালহা জুবায়ের, এখন চাঁদপুর। এবার দেশের বাইরের প্রসঙ্গ। কাজের সন্ধানে প্রতি বছর দেশ ছাড়ছেন লাখো বাংলাদেশি। মধ্যপ্রাচ্যের পথ ধরতে অভিবাসন প্রত্যাশীদের খরচ হয় 5 থেকে 7 লাখ টাকা। ভিসার হাত বদল কারণে এই ব্যয় বাড়তে থাকে ক্রমান্বয়ে। এতে করে অনেক কর্মীর এই খরচ তুলতে লেগে যায় কয়েক বছর। তাই বিদেশে কর্মী পাঠাতে অভিবাসন ব্যয় কমিয়ে আনতে সরকারের সুষ্ঠু ব্যবস্থাপনার উপর জোর দিচ্ছেন প্রবাসীরা। সংযুক্ত আরব আমিরাত থেকে কামরুল হাসান জনের প্রতিবেদন। প্রতি বছর কর্মসংস্থানের খোঁজে বিদেশে পাড়ি জমাচ্ছেন লাখ লাখ বাংলাদেশি। গেল 1 বছরে এই তালিকায় যোগ হয়েছে 10 লাখের বেশি কর্মী। এর মধ্যে গন্তব্যের তালিকায় শীর্ষে ছিল সৌদি আরব, পরবর্তীতে রয়েছে মালয়েশিয়া, কাতার, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতের নাম। বিদেশ যাত্রায় এসব কর্মীদের অভিবাসন ব্যয় শুরু হয় পাসপোর্ট প্রক্রিয়ার মাধ্যমে। এরপর ভিসা প্রসেসিং, বিমান ভাড়া, বিএমএটির প্রশিক্ষণ ও স্বাস্থ্য পরীক্ষা মিলে খরচের খাত দীর্ঘ হতে থাকে। মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশে যাওয়ার ক্ষেত্রে ব্যয়ের পরিমাণ বেড়ে দাঁড়ায় 5 থেকে 7 লাখ টাকায়। যদিও একসময় এই ব্যয় ছিল হাতের নাগালে, মাত্র 1 থেকে 1.5 লাখ টাকার মধ্যে। এই একটা মধ্যস্বত্বভোগী একটা শ্রেণী রয়েছে, তারা কি করে বিচার কেনা বেচা করে। এক্ষেত্রে তারা অরিজিনালি যে কষ্টটা, সেই কষ্টের চাইতে আরো অনেক অংশ অ্যাড করে দিয়ে এটার মূল্য কিন্তু প্রায় দ্বিগুণ করে ফেলে। বাংলাদেশ থেকে যে কোনো দেশে মিডল ইস্টে আসতে হলে 5 থেকে 7 লক্ষ টাকা একটা শ্রমিকের খরচ হয়ে যায়। প্রাথমিক অবস্থায় প্রথম তো চাকরি পাওয়া কষ্ট, আর চাকরি পাইলে বাংলার 30,000-এর আশেপাশে বেতন পায়। জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরো বলছে, ভিসা ট্রেডিং এর জন্য মধ্যপ্রাচ্যে অভিবাসন ব্যয় বেশি। এর সাথে গন্তব্য দেশের বাংলাদেশি কর্মীর আত্মীয় স্বজন, নিয়োগকর্তা, রিক্রুটিং এজেন্সি এবং সর্বোপরি মধ্যস্বত্বভোগী দালাল চক্র এতে জড়িত থাকায় অভিবাসন ব্যয় আরও বেড়ে যায়। বাড়তি চাপ হিসেবে যুক্ত হয় বিমান ভাড়া। প্রবাসীরা বলছেন, ভিসার হাত বদলের কারণে অভিবাসন প্রত্যাশীদের খরচ বেড়ে যায় কয়েক গুণ। তবে বাংলাদেশ মিশনের দাবি, আমিরাতের শ্রম আইন অনুযায়ী কর্মীদের সব ধরনের খরচ বহনের দায়িত্ব প্রতিষ্ঠানের। মূলত দুবাইতে ভিসা বিক্রি করা, ভিসা গ্রহণ করা, যে শ্রমিক লাগলে তাকে ফ্রিতে ভিসা দেওয়ার এখানে আইন। ভিসার কোনো খরচ
পয়সা দিতে হয় বলে আমার এখানে আমিরাতের আইনে সেটা গ্রহণ করে না। অন্যদিকে সরকারিভাবে জনগণকে উদ্বুদ্ধ করার পাশাপাশি মধ্যপ্রাচ্যে জনশক্তি রপ্তানিকারক অন্যান্য দেশের পদ্ধতি অনুসরণের পরামর্শ দিয়েছে আবুধাবিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। আমাদের আশেপাশের দেশগুলো যারা মধ্যপ্রাচ্যে জিসিসি কান্ট্রিগুলোতে লোক পাঠাচ্ছে, তাদের এই খরচ আমাদের তুলনায় কম, কিভাবে তারা এটা ম্যানেজ করছে সেটা আমরা তাদের কাছ থেকে শিখতে পারি। অনেক বেস্ট প্র্যাকটিস আমরা নিজেদের দেশের জন্য ফলো করতে পারি। অভিবাসন ব্যয়ের চাপ অনেক সময় প্রভাব ফেলে মানসিক স্বাস্থ্যে। অনেক কর্মীর এই খরচ তুলতে লেগে যায় 3 থেকে 4 বছর। তাই বিদেশে কর্মী পাঠাতে অভিবাসন ব্যয় কমিয়ে আনতে সরকারের সুষ্ঠু ব্যবস্থাপনার উপর জোর দিচ্ছেন প্রবাসীরা। কামরুল হাসান জনি, এখন সংযুক্ত আরব আমিরাত। মার্কিন নাগরিকত্ব পাওয়া বন্ধে নির্বাহী আদেশে স্বাক্ষরের পর ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেছেন 22টি ডেমোক্র্যাট অধ্যুষিত অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলরা। জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার অধিকার যেন ট্রাম্প বাতিল করতে না পারেন, সেই উদ্দেশ্যে ট্রাম্পের বিরুদ্ধে এই মামলা হয়েছে। জন্মসূত্রে পাওয়া নাগরিকত্ব বাতিলে সোমবার নির্বাহী আদেশে স্বাক্ষর করেন ট্রাম্প। এদিকে দায়িত্ব গ্রহণের দ্বিতীয় দিনেই যুক্তরাষ্ট্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স খাতে $50,000 কোটি নতুন বিনিয়োগ আসছে বলে জানিয়েছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট। ওপেন এআই, সফটব্যাংক আর ওরাকল যৌথভাবে বিনিয়োগ করে টেক্সাসে তৈরি করবে কোম্পানি স্টারগেট। প্রাথমিকভাবে 10,000, আগামী 4 বছরে মোট $50,000 কোটি বিনিয়োগের পরিকল্পনা রয়েছে তাদের। তৈরি হবে নতুন কর্মসংস্থান। ট্রাম্প জানান, দায়িত্ব গ্রহণের পরপরই দেশে $3 লাখ কোটি বিনিয়োগ নিশ্চিত করেছেন। আরও বলেন, কানাডা আর মেক্সিকোর পণ্যে শুল্কারোপ কার্যকর হতে পারে 2 সপ্তাহেই। বলেন, ভ্লাদিমির পুতিন যদি ইউক্রেন ইস্যুতে আলোচনায় আগ্রহী না হয়, রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ হবে। এদিকে বিরল আর ভয়াবহ তুষার ঝড়ের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চল। এখন পর্যন্ত 4 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। টেক্সাস থেকে জর্জিয়া আর নর্থ ক্যারোলাইনা থেকে ভার্জিনিয়ার 3 কোটির বেশি বাসিন্দাকে তীব্র তুষারঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। গালফ উপকূলে বিরল এই তুষারঝড়ে ডিপ ফ্রিজে পরিণত হয়েছে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চল। তুষারে ছেয়ে গেছে মাইলের পর মাইল। পূর্বাভাস দেয়া হয়েছে, রেকর্ড করা হয়েছে তুষারপাতের। মঙ্গলবার বাতিল করা হয়েছে 2,000-এর বেশি ফ্লাইট। সতর্কতা জারি করা হয়েছে জর্জিয়া, ফ্লোরিডা আর মিসিসিপি অঙ্গরাজ্য। এখন অগ্রসর হচ্ছে পূর্ব দিকে। এদিকে উত্তরাঞ্চলের তুষার ঝড়ে নিউ ইয়র্ক ঢাকা পড়েছে 18 ইঞ্চি তুষারপাতে। তুরস্কের বলু পর্বতমালার কাছে একটি রিসোর্টে আগুন লেগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 76 জনে। আহত হয়েছেন অর্ধশতাধিক। অনেকেই প্রাণ বাঁচাতে মধ্যরাতে রিসোর্টের জানলা দিয়ে লাফ দিয়ে আহত হন। এই হোটেলে মোট 238 জন অতিথি ছিলেন। আগুন নেভাতে প্রায় 12 ঘন্টা সময় লাগায় বেড়েছে হতাহতের সংখ্যা। হোটেল মালিক সহ 9 জনকে গ্রেফতার করা হয়েছে। প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, এই ঘটনার সঙ্গে জড়িতদের ছাড় দেয়া হবে না। বুধবার দেশে জাতীয় শোক ঘোষণা করেছেন তিনি। হোটেলটি ইস্তানবুলের পূর্বে বলু প্রদেশের কোরোগুলো পর্বতমালার কাছে অবস্থিত। এখন বাজার শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। সরবরাহ সংকট ছাড়াও ডলারের দাম বৃদ্ধির পেছনে কিছু ব্যাংকের কারসাজি, বলছে বাংলাদেশ ব্যাংক। সঠিক নীতিমালার দাবি ব্যাংকারদের। অতীতে অনেক কিছু নানান ধরনের প্রভাবের কারণে হয়েছে, নানান ধরনের ইন্টারেস্ট গ্রুপের কারণে হয়েছে। আমরা কিন্তু এগুলো চিহ্নিত করেছি এবং ইতিমধ্যে এগুলোর বিরুদ্ধে কিন্তু কিছু ব্যবস্থা বাংলাদেশ ব্যাংক নিয়েছে। ভিনদেশি প্রতারক চক্রের খপ্পরে পোশাক রপ্তানিকারকরা। দেশে আসছে না 20,000 কোটি টাকার বৈদেশিক মুদ্রা। সুইজারল্যান্ডের প্রধান উপদেষ্টার সঙ্গে বিশ্ব নেতাদের সাক্ষাৎ। গণতান্ত্রিক উত্তরণে বাংলাদেশকে সমর্থন দেবে জার্মানি। রাজধানীর প্রবেশ মুখে বেড়েছে ছিনতাই, আতঙ্কে রাজধানীবাসী। আগস্টে ক্ষতিগ্রস্ত থানাগুলোতে নতুন করে তৈরি হচ্ছে অপরাধীর তালিকা। এই ছিল এখন বাজারের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.ekon। সরাসরি ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।